আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে। আর বাংলাদেশের মানুষ কি বা যেখান থেকে মানুষ কি হেলিকপ্টার করে ছড়ে এসছে না মাটির নিচে থেকে উঠছে না আকাশ থেকে পড়ছে, বর্ডার দিয়ে পার হয়ে এসেছে। তো তাহলে কি অর্থনীতির প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি, বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে, প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি। আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মানে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। এটা ছেড়ে এদের আর কোনো জায়গা নাই। সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমি অনুরোধ, দেখুন কতটা ব্যর্থ কতটা সার্থক আমি কেন বলবো, ডেটা দিয়ে বলবো। বাংলাদেশের হিন্দুরা আক্রান্ত, এটা অস্বীকার করার কোনো জায়গা নয়। যেভাবে পশ্চিমবাংলা ভারতবর্ষের বিভিন্ন মিডিয়া চ্যানেল কেঁদে হাউড় হয়ে যাচ্ছে যে নাকি বাংলাদেশের হিন্দুদেরকে কচুকাটা করে ফেলছে, এটা সম্পূর্ণ যেমন মিথ্যাচার। আর কিছু মানুষ বলছেন, অল্প গুটি কয়েক মানুষ, বাংলাদেশের হিন্দুদের উপরে কিচ্ছু হয়নি, এটা নাটক, তারাও ভুল বলছেন। এবার ওখানে 66টা মামলা হয়েছে, আজ থেকে 8-10 দিন আগের একটা ডেটা বলছি, 70 জন গ্রেফতার হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণের জন্য। তবে একটা কথা বলতে পারি, আমাদের ইন্ডিয়ার থেকে বাংলাদেশের হিন্দুরা যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, এখন সরকার পরিবর্তন হওয়ার পরে ওখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। ওখানকার মাজার থেকে শুরু করে মন্দির, বিভিন্ন ধর্মের স্থান, মসজিদও আক্রান্ত হচ্ছে। এটা আমি চাই এটাকে দ্রুত নিরসন হোক। আর আপনি যেটা সরকারের কথা বললেন, এখন ফুল ফ্লেজের সরকার নাই। আমি চাইবো বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে একটা নির্দিষ্ট সরকার মাধ্যমে যখনই চলবে, সেই সরকারের দায়বদ্ধতা অনেক বেশি থাকবে প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে। কিন্তু এটা হচ্ছে শুধু আপনার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। বাবা মা বাংলাদেশি স্কুলে কি করলে হবে, ওই বাচ্চা কি করে বলবে? ডেটা আছে তো, সেই জন্য বলছি জাতিভিত্তিক জনগণনা হোক না। জাতিভিত্তিক জনগণনা করলে তো সব ধরা পড়ে যাবে। কেন্দ্র সরকার জাতিভিত্তিক জনগণনা না করে নাটক করছে কেন? ব্যর্থতা ঢাকার জন্য। আর বাংলাদেশের মানুষ কি বা যেখান থেকে মানুষ কি হেলিকপ্টার করে ছড়ে এসছে না মাটির নিচে থেকে উঠছে না আকাশ থেকে পড়ছে, বর্ডার দিয়ে পার হয়ে এসেছে। তো তাহলে কি বকলমে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতার কথা বলছে কেন্দ্র সরকার? তো ফিরহাদ হাকিম সাহেবরা কি তোপ দিয়েছে বলতে পারবো না, আমি তো অনেকদিন ধরেই বলছি। রাজ্য আর কেন্দ্র যেভাবে দায় ঠেলাঠালি করছে, ইন্ডিয়া বাংলাদেশের 2200 কিলোমিটার বর্ডার আছে, সেই বর্ডারের ম্যাক্সিমামটাই এখনো খোলা, কাঁটাতারে বা প্রাচীর দেওয়া নাই বা সিল করা নাই। তো এটার ব্যর্থতা তো রাজ্য সরকার কেন্দ্র সরকার। যখন এদেরকে প্রশ্ন করা হয়, কেউ রাজ্যের দিকে ঠেলে দেয়, কেউ কেন্দ্রের দিকে ঠেলে দেয়। এটা বন্ধ হওয়া দরকার। আমি একজন দেশের নাগরিক হিসাবে, পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে আশা করব, দায় ঠেলাঠালি না করে এই 2200 কিলোমিটার সম্পূর্ণটাই ব্যারিকেড করা হোক, সম্পূর্ণটাই কাঁটাতারে ঘেরা হোক। আজান নিয়ে 2 লক্ষ টাকা ইমামকে জরিমানা করেছিল। আগামীকাল দিল্লিতে এক মুয়াজ্জিনকে বেধড়ক মারধর করেছে আজান দেওয়া নিয়ে। দেখুন যেটা করছে, ক্রমশ সংবিধানের 25 নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। আর যদি দেশের প্রধানমন্ত্রী, যে দেশ দ্বারা দেশ চালাচ্ছে, তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে, এগুলো ক্ষতি হবে। এর জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে। যেখানে সংবিধানের 25 নম্বর ধারাতে মানুষ ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে, সেখানে এইভাবে কীভাবে করে? আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল, কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল, সেই মর্মে আবার সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্ট জবাবদিহি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে। মানে এইগুলো হচ্ছে, দেখুন বিজেপি যেই ভাষণ দিয়ে ক্ষমতা এসেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অর্থনীতির প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি, বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে, প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি। আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মানে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। এটা ছেড়ে এদের আর কোনো জায়গা নাই। সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো এটা কেন্দ্র সরকারকে, এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না, দেশের জন্য ক্ষতি। আমরা চাই কেন্দ্র সরকার কঠোর রাস্তায় এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান বহির্ভূত কাজ করছে, ভারতীয় দণ্ডবিধি আগে ছিল, এখন তো চেঞ্জ হয়েছে 153A সম্ভবত, এতে সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে, যেটা দণ্ডনীয় অপরাধ। দেখুন একটা কথা বলি, যেখানেই দুর্নীতি সেখানেই খুঁজবেন, আতস কাঁচতে খুঁজলেও তৃণমূলের উপস্থিতি পাবেন। আর যেখানে তৃণমূল আছে সেখানে দুর্নীতি থাকবে থাকবে থাকবে। তৃণমূল নেতারা দুর্নীতির বাইরে নাই। গুটি কয়েক ভালো মানুষ আছে তৃণমূলে, তাদেরকে সাইডলাইন করে দিচ্ছে। তো এই তো করে কামে করার জায়গা করে দিয়েছে। মমতা ব্যানার্জি একবার জোর গলা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে কি, যারা আবাস যোজনা যারা সার্ভে করছে, আমি কাউকে চিনি না, যদি ভুল সার্ভেতে নাম উঠে যারা সার্ভে করতে গেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করব। একবার যদি এটা মমতা ব্যানার্জি বলতেন, তাহলে কোনো অন্যায় মানে কারো
আমি বাড়ি পাইনি বলে কেউ বলতে পারতো? কেউ বলতে পারতো না, কিন্তু সেটা করেনি। দ্বিতীয়, উনি যদি বলতেন যে যদি কারো নামে এই ধরনের অভিযোগ আসে যে আবাস যোজনা থেকে কাটমানি চেয়েছে, তাকে ধরে কিন্তু আমি জেলের মধ্যে ভরে দেবো, সে আমার দলের যত বড়ই নেতা হোক না কেন, এটাও বলেনি। দেখুন, এঘাট ওঘাট করতে 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 একটা ঘাটে তো গিয়ে টাকা পৌঁছাচ্ছে 25-75, এই জন্য চলছে। তবে আমি একটা কথা বলতে পারি, মিডিয়ার মাধ্যমে যাদের কাছ থেকে টাকা চেয়েছে তাদের কাছে আমার বার্তা, আপনারা একটা অভিযোগ দায়ের করুন থানাতে, যে টাকাটা চাইছে। সারা জীবনের মতো টাকা চাওয়ার স্বাদ মিটিয়ে দিব আমরা আইনের মাধ্যমে, আর 10 পয়সা আপনারা দেবেন না কেউ। নওশাদ সিদ্দিকীকে বাদ দেন, আপনি বুম ছাড়া গিয়ে একবার করুন সমালোচনা, আপনার পিটিয়ে লাল করে দেবে তৃণমূলের দালালগুলো, চোরগুলো, ডাকাতগুলো, যারা চুরি করে তুলছে। নিরাপদ কোথায়? বাক স্বাধীনতা এখানে আছে। কদিন আগে সিপিএম এর এক নেতা, বুথ স্তরের এক নেতা, এই একটা বিষয়ে পোস্ট করেছিল, তার মেরে চোখ লাল ফাটিয়ে দিয়েছে এক প্রকার। এ ধরনের হচ্ছে, মানুষের বাক স্বাধীনতা আছে। আপনি গিয়ে বলুন না যে আপনার আবাস যোজনা পাচ্ছি না কেন, চৌরাস্তায় গিয়ে দাঁড়িয়ে বলুন, পাড়ার মোড়ে গিয়ে বলুন, তৃণমূলের ওখানে শান্তি বাহিনী আছে, আপনাকে একদম শান্তির জায়গায় পাঠিয়ে দেবে। তার যারা খনি অপদার্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না, 90 দিনের মধ্যে জামিন পেয়ে গেল। আমরা আমাদের মন থেকে তিলোত্তমাকে বলবো না, তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি, মানুষকে জাগ্রত করছি, তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছি। পালিতপাড়া বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল। এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত 140 জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য। আমি তো মনে করি অনেক অনেক বেশি। মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প চালু করেছে, বাংলার বাড়ি। সেখানে 12 লক্ষ বাড়ি দিচ্ছে, 60,000 করে টাকা দিচ্ছে, কিন্তু শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, কিংবা চাকরিওয়ালা মানুষ ডিএ পাচ্ছে না। দেখুন, বাংলার বাড়িটাও দরকার আছে, বাড়িটাও দরকার। পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ বাড়ি, কাঁচা বাড়ি আছে, তাদের পাকা বাড়িটাও দরকার। দুটো আলাদা পার্ট, একসাথে গুলাবো না। অবশ্যই খেলামেলা করে যে টাকা মুখ্যমন্ত্রী খরচ করে দিচ্ছেন, সে টাকা না খরচ করে যদি আপনি যেটা বলছেন চাকরিতে হতো, ডিএতে হোক লাগাতো, ভালো হতো। সে তো আমরা বারবার কথা বলি আমরা, সরকারি কর্মচারীদের তারা ডিএটা ঠিকঠাক পাচ্ছে না কেন, এটা তাদের বুঝিয়ে দেওয়া হোক। দেখুন, এটা হচ্ছে বিজেপির দীর্ঘদিনের প্রচেষ্টা, আরএসএস এর দীর্ঘদিনের ইচ্ছা যে এক দেশ এক নেতা হবে, এবার এক দেশ এক দল থাকবে, এক দেশ এক ভাষা, এক দেশ এক ধর্ম, এই ধরনের গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইউনিয়ন অফ স্টেটস, এটা মাথায় রাখতে হবে। অনেকগুলো স্টেটসকে নিয়ে একটা ইউনিয়ন, একটা কেন্দ্র, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো আছে। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী, আমরা এর তীব্র বিরোধিতা করেছি। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। শুধু আমরা নয়, সুবিবুদ্ধি সম্পন্ন মানুষজন যারা আছেন তারা এর বিরোধিতা করছে। বিজেপির দেখানোর একটাই জায়গা আছে, সেটা কি অর্থ নাকি বাঁচবে। 4,000 কোটি টাকা লাগে এক বছর একটা এই ইলেকশনগুলো তুলতে। আমি আপনাদের বলতে পারি, ভারতবর্ষের বিজেপির আমলে যে সমস্ত ঋণখিলাপিরা বিদেশে পালিয়েছে দেশের টাকা নিয়ে, তাদেরকে ধরে নিয়ে আসতে পারলে অন্তত আগামী 100 বছর ভারতবর্ষে নির্বাচন হবে। টাকা বাঁচানোর কথা বলছে, আর বিদেশ ভ্রমণে তো কয়েক হাজার কোটি টাকা নষ্ট করে দিয়েছে। এরা টাকা বাঁচানোর কথা বলছে, এরা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানে শুধু অ্যাড করার জন্য কয়েকশো কোটি টাকার অ্যাড করে দিয়েছে। এরা শুধু টাকা বাঁচানোর কথা বলছে, মানুষের মতামতের যে ভ্যালুকে নষ্ট করার চেষ্টা করছে। মানুষ যখন কেন্দ্রের আর স্টেটের, রাজ্যের কেন্দ্রের দুটো ভোটের কিন্তু আলাদা অ্যাটমসফিয়ার থাকে, এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানুষের মতামতের যে তার দিমাগ থেকে ভোটটা দেবে, সেটাকে না করে ইনফ্লুয়েন্সড করে কেন্দ্রের ভোটের সাথে আঞ্চলিক যে সমস্যাগুলোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করার জন্য এগুলো করছে। এগুলো আমরা মানতে পারি না, এর বিরোধিতা আমরা করি। আর জি কর হসপিটালে তার সাথে তাকে খুন করে ধর্ষণ করা হলো, সে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বিচার পাচ্ছে না। তার স্মরণে আমরা রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবিরে রক্তের গুরুত্ব কি, রক্তদানের গুরুত্ব কি, নিশ্চিতভাবে আপনারা কম বেশি জানেন। আর এখানে এসে একটা জিনিস আমার ভালো লেগেছে, আর বিভিন্ন জায়গায় আমি দেখছি যে আমরা যে বার্তা সমাজে পৌঁছাতে চাইছি, হয়তো ভোটে কনভার্ট না হলেও সামাজিকভাবে আমাদের বার্তাটা মানুষ নিচ্ছেন। এখানে এখন পর্যন্ত সামান্য একটা বুথ কমিটির উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। 87 জন মানুষ রক্ত দিয়ে দিয়েছেন। 87 জনের মধ্যে কিন্তু আমি দেখলাম 30-এর অধিক মহিলারা রক্ত দিচ্ছে। এই বার্তাই তো আমরা সমাজে দিতে চাই, যে আমাদের সমাজে ছেলেদের থেকে কোনো অংশে মেয়েরা পিছিয়ে নাই। দেখুন, এখানে 4 জন বসে আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রোহন্ডা অঞ্চলের 4টে মানুষের ভোটে নির্বাচিত হয়ে 4 জন সদস্যা
এই রোহনডাতে ছেলেদের থেকে মেয়েদের আমাদের সদস্যর সংখ্যা বেশি। আমরা এই বার্তা দিতে চাই, তার যে যার ধর্মীয় পরিচয় থাকবে, কারো ধর্মীয় পরিচয় বিসর্জন দিয়ে নয়, ধর্মীয় পরিচয় রেখেই তাদেরকে রাজনৈতিকভাবে লড়াই করে সমাজ ব্যবস্থাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি কথা বললাম, যারা দায়িত্বশীলেরা এসেছেন মেডিকেল ক্যাম্প থেকে ব্লাড নিতে, তারা বললেন আরও 1 ঘন্টা মতো থাকবেন, অর্থাৎ 2:30, 2:30 পর্যন্ত তারা থাকবে। এখন যারা ভাবছেন রক্ত দেবেন কি দেবেন না, ভয় পাচ্ছেন রক্ত দিলে কি হবে না হবে, শরীর অসুস্থ হয়ে যাবে, দেখুন শরীর অসুস্থ তাদেরই হয় ব্লাড দেওয়ার পরে যারা মানসিকভাবে ভেবে নেয় যে আমার শরীর থেকে 250 গ্রাম 300 গ্রাম ব্লাড বেরিয়ে গেল, আমি দুর্বল হয়ে গেছি। এইটা যারা ভেবে নেয় তারাই দেবে, তাদের মাথায় চক্কর দেয়, তার বাইরে কিছুই নয়। মেডিকেল সায়েন্স বলছেন পুরুষের ক্ষেত্রে 90 দিন, মহিলার ক্ষেত্রে 120 দিন ছাড়া যদি কেউ নিয়মিত রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা অনেক কমে যায়। ব্লাড ডোনেশন ক্যাম্প করে, তাই আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার স্পষ্ট একটা বার্তা, 90 দিন বা 120 দিন পরে আপনারা আপনাদের সামনে যে ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে সেখানে গিয়ে আপনার মূল্যবান রক্তটা দিয়ে সম্প্রীতির বার্তা যেমন দেবেন, আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকেও গড়ে তুলুন। দুর্ভাগ্যের বিষয়, এখন বিরোধীরা রক্তদান শিবির করতে গেলেও সেখানেও শাসক দ্বারা নিপীড়িত হতে হচ্ছে, ডিস্টার্বের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু আমরা দেখেছি ব্লাড ব্যাংকে গিয়ে কেউ বলে না যে আমি কঠোর তৃণমূল, আমি কঠোর বিজেপি, আমাকে তৃণমূলেরই রক্ত দাও, আমাকে বিজেপির রক্ত দাও, আমার আইএসএফ এর রক্ত লাগবে, কথা বলে না, সেখানে ভেদাভেদ করে না। কিন্তু এই ধরনের ক্যাম্প যখন আমরা করতে যাই আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করা হয় যাতে না সাকসেস হতে পারে। কিন্তু আমরা সম্পূর্ণ এই ভরসা রাখি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি কেন্দ্রিক নয়, সাধারণ মানুষের ওপরে। আজকে আমরা বুথে একটা অঞ্চল জুড়ে ওই প্রোগ্রামটা নয়, একটা বুথের প্রোগ্রাম করেছি, সত্যি ভালো লাগছে। অনেক শাসক দলের অঞ্চল জুড়ে প্রোগ্রাম করলে এই সংখ্যা পার করতে পারেনি, অলরেডি আমরা 87 জনের পার করে দিয়েছি এই বুথের একটা প্রোগ্রামে। আমি রক্তদান নিয়ে বেশি কিছু বলবো না, আপনারা বেশি আমার থেকে অনেক মনে হয় বেশি জানেন। শুধু একজনের নাম বলে আমি আমার বক্তব্য একটু অন্য দিকে যাব, যে বার্নিং ইস্যুগুলো চলছে। জেমস হ্যারিসন এক বিখ্যাত ব্যক্তি, গুগলে টাইপ করলে পাবেন জেমস হ্যারিসন। তিনি যখন বাল্যকালে তার একটা মরণ ব্যাধিতে তিনি আক্রান্ত হয়েছিলেন, তিনার রক্তের প্রয়োজন ছিল। সেই সময় কিছু মানুষ তাকে রক্ত দিয়ে সহযোগিতা করেছিল, তিনি প্রাণে বেঁচেছিলেন। তিনি প্রাণে বাঁচার পরে তিনি তার জীবনে এত রক্তদান করেছিলেন, প্রায় লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল জেমস হ্যারিসন। তাই আপনাদের বলবো, আমরা তো সেখানে অ্যাচিভ করতে পারবো না, আমাদের মধ্যে এই কম্পিটিশনটা আসা উচিত। আমাদের ভাঙড়ে এক ছেলে আছে, তার জীবনে এখন পর্যন্ত ভাঙড়ে রেকর্ড করে রেখেছে, প্রায় 65 বারের অধিক রক্ত দিয়েছে। আপনাদের মধ্যে এই কম্পিটিশনটা আসা উচিত যে আমাদের বুথে সব থেকে বেশি কে রক্ত দিতে পারে সেটা আমরা তাকে বিবেচনা করব, তাকে আমরা রক্ত যোদ্ধা হিসাবে আখ্যায়িত করব। আমি জেমস হ্যারিসনের নামটা এই জন্যই বললাম, একটা সময় তিনার রক্তের প্রয়োজন ছিল, মানুষ সহযোগিতা করেছিল, তিনি প্রাণে বেঁচেছিলেন। তারপরে তিনি তার জীবনে এত রক্ত দিয়েছেন, লক্ষাধিক শিশুর প্রাণ বেঁচেছিল। তো আমাদের ওখান মধ্যেও জেমস হ্যারিসনের অনুপ্রেরণা আনতে হবে, আমাদের মধ্যেও তার দেখানো পথ আনতে হবে যে রক্ত দিয়ে অন্যের প্রাণ বাঁচাবো আমরা। আর অন্যায় কাদের সাথে হতো? আমাদের মতো যারা ওখানে ট্রিটমেন্ট নিতে দিত তাদের সাথে। সুতরাং তার যারা খনি অপদার্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না, 90 দিনের মধ্যে জামিন পেয়ে গেল। আমরা আমাদের মন থেকে তিলোত্তমাকে বলবো না, তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি, মানুষকে জাগ্রত করছি, তিলোত্তমার জন্য চিৎকার করার কথা বলছি।
পালিতপাড়া বুথের একটা বুথের উদ্যোগে আজকে রক্তদান শিবির ছিল। এই বুথের মহিলা পুরুষ সমানভাবে এগিয়ে এসে এখন পর্যন্ত 140 জন রক্ত দিয়েছে একটা বুথের জন্য। আমি তো মনে করি অনেক অনেক বেশি। তোমরা পিছিয়ে যাও না, যারা আছে এভাবে একটু দাঁড়াও, এটা হয়ে যাক। হয়েছে? ঠিক আছে, ঠিক আছে ভাইজান, ঠিক আছে। ঘরে ঢোকো, ঘরে ঢোকো।